সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে ভোরের নিস্তব্ধতায় গঙ্গামতির চর থেকে সূর্যোদয়ের মোহনীয় রূপ এবং সবুজে ঘেরা লেবুর বন থেকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সেই সাথে ঐতিহ্যবাহী শুটকি পল্লী, রাখাইনদের শত বছরের পুরানো সংস্কৃতি, কুয়াকাটার সমুদ্রে জেগে ওঠা পালতোলা বিশাল শতবর্ষী নৌকা, কুয়াকাটা সৈকতের পশ্চিমে অবস্থিত তিন নদীর মোহনার অপরূপ সৌন্দর্য, এছাড়াও কুয়াকাটা থেকে ইঞ্জিন চালিত নৌকায় সুন্দরবনের অনুরূপ ম্যানগ্রোভ বনাঞ্চল ভ্রমণ সহ কুয়াকাটার সব আকর্ষণ মাত্র এক রাত 2 দিনে কিভাবে ভ্রমণ করবেন, এই ভিডিওতে রয়েছে সব কিছু যা আপনাকে অভিভূত করবে। নদীপথে কুয়াকাটা যাওয়ার জন্য আমরা বিকেলবেলা রাজধানীর সদরঘাটে চলে এসেছি। হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে কুয়াকাটা যাওয়ার জন্য লঞ্চ ভ্রমণটাই বেছে নেওয়া উত্তম। পল্টন নং 16 এর সামনে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ঢাকা পায়রা বন্দর খেপুপাড়াগামী লঞ্চটি দেখতে পেলাম। দেশের সবচেয়ে দীর্ঘতম নৌরুটে যাত্রার উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রাসঙ্গী এমভি জাহিদ 3 লঞ্চে প্রবেশ করছি। বিকেল 5:30 থেকে সন্ধ্যা 6টার মধ্যে প্রতিদিন একটি লঞ্চ ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সাগরকন্যা কুয়াকাটার সবচেয়ে নিকটতম লঞ্চঘাট হলো খেপুপাড়া লঞ্চঘাট। দীর্ঘতম নৌরুটে ঢাকা থেকে খেপুপাড়া পৌঁছাতে সময় লাগবে প্রায় 18 ঘন্টা। এ পথেই সবচেয়ে বেশি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পানির বুকে তৈরি হওয়া ছন্দময় ঢেউগুলো যেন প্রকৃতির এক অপূর্ব নৃত্য। ভোর সকালে ধীরে ধীরে পূর্ব দিগন্তে যখন সূর্যের লাল আভা ফুটে ওঠে তখন স্বর্ণালী আলো নদীর জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী দৃশ্য তৈরি করে। ঢাকা সদরঘাট থেকে যাত্রা শুরু করে 10টিরও অধিক লঞ্চঘাটে ঘাট দিয়ে লঞ্চ খেপুপাড়া পৌঁছাবে। এ পথে বুড়িগঙ্গা নদী, মেঘনা নদী, তেঁতুলিয়া নদী ও ধানখালী নদীর অপার সৌন্দর্য উপভোগ করা যায়। কুয়াশার চাদর ভেদ করে সূর্য যখন উদিত হয় তখন প্রকৃতি যেন এক নতুন প্রাণ পায়। এ এক স্বর্গীয় অনুভূতি যা হৃদয়কে প্রশান্তি দেয়। এভাবেই দীর্ঘ 18 ঘন্টা লঞ্চ জার্নি শেষে আমরা কলাপাড়া উপজেলার খেপুপাড়া লঞ্চঘাটে চলে এলাম। খেপুপাড়া লঞ্চঘাট থেকে কুয়াকাটা যাওয়ার জন্য অনেক অটো দেখতে পাবেন, তবে আমরা খেপুপাড়া থেকে সরাসরি কুয়াকাটা না গিয়ে অটোতে 10 টাকার বিনিময়ে কলাপাড়া ব্রিজ যাচ্ছি। কলাপাড়া ব্রিজ চলে এসেছি। এখান থেকে বাইক, অটো, মাহেন্দ্র অথবা বাসে কম খরচে কুয়াকাটা যাওয়া যায়। একটা মাহেন্দ্রতে জনপ্রতি 70 টাকার বিনিময়ে কলাপাড়া ব্রিজ থেকে কুয়াকাটা যাচ্ছি। তবে আপনারা যদি সংখ্যায় অনেকজন হয়ে থাকেন তাহলে খেপুপাড়া লঞ্চঘাট থেকে সরাসরি কুয়াকাটা যাওয়ার জন্য অটো রিজার্ভ নিতে পারেন। খেপুপাড়া লঞ্চঘাট থেকে কুয়াকাটা অটো রিজার্ভ 400 টাকা থেকে 450 টাকা। আমরা কুয়াকাটা সৈকতে চলে এসেছি, তবে এখন সমুদ্র উপভোগ করার সময় নয়। দীর্ঘ জার্নির ক্লান্তি দূর করার জন্য সমুদ্রের কাছাকাছি একটি হোটেল রুম নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে সমুদ্র দর্শনে আসতে হবে। কুয়াকাটার খান প্যালেস রোডে অবস্থিত নবনির্মিত হোটেল ওশান কুইনে একটি সিঙ্গেল রুম পেয়ে গেলাম। 2 থেকে 1 জন থাকার মতো অ্যাটাচড ওয়াশরুম সমৃদ্ধ এই রুমটি একদিনের জন্য 700 টাকার বিনিময়ে নিয়ে নিলাম। আমরা আবার সমুদ্রে এসে পড়লাম। কুয়াকাটার ভ্রমণ স্পটগুলো 2টি অংশে বিভক্ত। কুয়াকাটা জিরো পয়েন্টের সামনেই বিস্তৃত এই কুয়াকাটা সমুদ্র সৈকত। জিরো পয়েন্টের পূর্ব পাশে রয়েছে শতবর্ষী নৌকা, গঙ্গামতির চর, রাখাইন পল্লী এবং মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির। পশ্চিম পাশে রয়েছে শুটকি পল্লী, লেবুর বন, 3 নদীর মোহনা এবং ম্যানগ্রোভ বনাঞ্চল ফাতরার বন। চলুন আমরা প্রথমে পশ্চিম পাশের এই স্পটগুলো ঘুরে দেখি। পশ্চিম পাশের স্পটগুলো ঘুরে দেখার জন্য কুয়াকাটা জিরো পয়েন্টে অনেক বাইক, অটো এবং ভ্যান দেখতে পাবেন। পশ্চিম পাশের সব কয়টি স্পট অর্থাৎ শুটকিপল্লী, লেবুর বন, 3 নদীর মোহনা ঘুরে দেখে সূর্যাস্তের পরে আমাদেরকে আবার কুয়াকাটা জিরো পয়েন্টে নিয়ে আসবে।
এই শর্তে 400 টাকার বিনিময়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানে উঠে পড়লাম। কুয়াকাটা ভ্রমণে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এই বাইক, অটো অথবা ভ্যান ভাড়া নেয়ার সময়। ভালোভাবে দরদাম করে প্রয়োজনে কোথায় কোথায় কতক্ষণ ঘুরবেন তা স্পষ্টভাবে আগেই বলে নিবেন। এই যাত্রাপথে আমরা প্রথমে শুটকি পল্লীতে চলে এলাম। কুয়াকাটার শুটকি পল্লীতে সাগরের তাজা মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হয়। এখানকার শুটকি উৎপাদন প্রক্রিয়া যেমন আকর্ষণীয়, তেমনি শুটকি রোদে দেওয়ার দৃশ্য এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। এখানে রাসায়নিক সংরক্ষণ ছাড়াই প্রাকৃতিক উপায়ে মাছ শুকানো হয়, যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব। মাছগুলো বাঁশের মাচায়, চাটাইয়ের উপর এবং জালের মধ্যে ছড়িয়ে রোদে শুকানো হয়। বিকেলের সূর্যের আলো যখন মাছের গায়ে পড়ে, তখন সারিবদ্ধভাবে রাখা মাছগুলো এক ঝলমলে উজ্জ্বল দৃশ্য তৈরি করে। এখানকার শুটকি দেশের চাহিদা পূরণ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কিছু দেশে রপ্তানি করা হয়। এখানে যে শুধু শুটকি তৈরিই হয় তা নয়, এখানে শুটকি বিক্রির জন্য অনেকগুলো দোকান রয়েছে। শুটকি বিক্রির দৃশ্য এখানকার সামুদ্রিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। ছোট চিংড়ি মাছ থেকে শুরু করে বড় সামুদ্রিক মাছের শুটকি এখানে পাওয়া যায়। কাঠের দোকানের ছাউনিতে ঝুলানো এই শুটকিগুলো এক অনন্য সৌন্দর্য তৈরি করে। শুটকি পল্লী থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমাদের জাহিদ ভাইয়ের ভ্যানে উঠে পড়লাম। শুটকি পল্লী থেকে লেবুর বন হয়ে 3 নদীর মোহনার দিকে যাচ্ছি। জাহিদ ভাইকে বললাম আমরা 3 নদীর মোহনা ঘুরে আসার পথে লেবুর বন হয়ে সূর্যাস্ত উপভোগ করব। আমরা 3 নদীর মোহনার কাছাকাছি চলে এসেছি। কুয়াকাটার বিস্তীর্ণ সৈকতের পাশ দিয়ে ইঞ্জিন চালিত ভ্যানে চলার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। সমুদ্রের গর্জন, নরম বালুর স্পর্শ, খোলা আকাশের নিচে মুক্ত বাতাস, সব মিলিয়ে এটি এক রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়। কুয়াকাটার এই 3 নদীর মোহনায় আড়িয়াল খাঁ, আন্দারমানিক ও গলাচিপা নদী একত্র হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। যখন নৌকাগুলো বিকেলবেলা মোহনা ছেড়ে সমুদ্রের দিকে যায়, তখন নদীর ঢেউ, সূর্যের সোনালী আলো আর নদীর জলরাশির অপূর্ব সংমিশ্রণ এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। 3 নদীর মোহনা থেকে সুন্দরবনের অনুরূপ কুয়াকাটার সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল ফাতরার বন ভ্রমণের জন্য ইঞ্জিন চালিত নৌকা পাবেন। তবে আমরা এখান থেকে না, আমরা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আগামীকাল ইঞ্জিন চালিত নৌকায় ফাতরার বন যাব। ভ্রমণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে সমুদ্রের পাশ দিয়ে এরকম চাঁদের গাড়িতে করেও 3 নদীর মোহনায় আসতে পারেন। আর ইঞ্জিন চালিত ভ্যানে আসার গল্প জাহিদ ভাইয়ের মুখেই শুনুন। ভাই, আপনার নাম কি বলেন? জাহিদ। আচ্ছা, আপনি ওই যে কুয়াকাটার চৌরাস্তা থেকে আপনার এই 3 নদীর মোহনা, যদি আপনার এটা কেউ রিজার্ভ নিতে চায় তাহলে কত টাকা? একজন ধরেন 150 টাকা করে যাওয়া এবং আসা। আর যদি কেউ রিজার্ভ নিতে চায়? রিজার্ভ নিয়ে এসে ধরেন 5 মিনিট দিয়ে আসে, তাদের একজন 150 টাকা করে পড়বে। কত টাকা পড়ে তাহলে? 600-700 বা একটু 500 জনের একটু কমে আনা যায়। এমনি দরদাম করে আর কি আপনার 600-700 টাকার মধ্যে আপনি নিয়ে আবার চলে যান ওখানে। আর ওই গঙ্গামতির চর সকালবেলা সূর্যোদয় দেখতে যদি কেউ যায় 20 টাকা করে যাওয়া আসা। 120 টাকা পার পারসন। ওখানে আবার সূর্যোদয় দেখে আপনি আর কি কি ঘোরাবেন ওখানে? ওখানে আমার গঙ্গামতির লেক আর সূর্যাস্ত দেখবেন। এবার আবার ওই সাইডে রাখেন ফুল দিয়েছে। বিকেল বেলা 3 নদীর মোহনা যেন এক প্রাণচঞ্চল মিলনস্থল হয়ে উঠে। সূর্য পশ্চিমে হেলে পড়ার সঙ্গে সঙ্গে চারপাশে এক সোনালী আভা ছড়িয়ে পড়ে, আর সেই দৃশ্য উপভোগ করতে বহু পর্যটক এখানে ভিড় জমায়। যাই হোক, সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য আমরা 3 নদীর মোহনা থেকে লেবুর বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বিকেলবেলা সমুদ্রের ঢেউয়ের গর্জন, হালকা শীতল বাতাস আর সূর্যের কমলা আলো সব মিলিয়ে এক রূপকথার মতো অনুভূতি তৈরি হয়। মনে হয় যেন সূর্য আমাদেরকে অনুসরণ করে ধীরে ধীরে পথ পাড়ি দিচ্ছে।
কুয়াকাটার লেবুর বন প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের আধার। এটি মূলত ঘন সবুজ গাছগাছালিতে ঘেরা এক শান্তিপূর্ণ বনাঞ্চল, যেখানে প্রকৃতির সান্নিধ্যে এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। বনের ভেতরে ঢুকতেই চারপাশ জুড়ে লেবু গাছের সারি চোখে পড়ে। যারা প্রকৃতি ও সবুজের মাঝে হারিয়ে যেতে ভালোবাসেন তাদের জন্য কুয়াকাটার লেবুর বন নিঃসন্দেহে এক আদর্শ স্থান। কুয়াকাটার লেবুর বন থেকে সূর্যাস্ত দেখা এক স্বপ্নময় অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি, আলো আর নীরবতা মিলে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে। সূর্য যতই দিগন্তের কাছে নামতে থাকে ততই আকাশের রং বদলাতে থাকে। ধীরে ধীরে নীল আকাশ কমলা, লাল আর গোলাপি রঙে রঙিন হয়ে ওঠে। সমুদ্রের ঢেউয়ের উপর সূর্যের আলো সোনালী আভা ছড়িয়ে দেয়, যা এক অবিশ্বাস্য সৌন্দর্য সৃষ্টি করে। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের জলে ডুবতে শুরু করে তখন মনে হয় সূর্য আর সমুদ্র যেন এক হয়ে গেছে। লেবুর বনের পাশেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, রূপচাঁদা, পোয়া, টুনা, লইট্ট মাছের ছোট ছোট দোকান। এছাড়াও এখানে বিভিন্ন সাইজের ক্রাব ও লবস্টার রয়েছে। লেবুর বনে স্নিগ্ধ পরিবেশে বসে তাজা সামুদ্রিক মাছ ভাজা খাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। একদিকে লেবু ফুলের মিষ্টি সুগন্ধ, অন্যদিকে কাঠের চুলায় রান্না করা ক্রাব ও লবস্টারের ঘ্রাণ, সব মিলিয়ে এ এক অনন্য ভোজন বিলাসের অভিজ্ঞতা। যাই হোক, আমি আর জাহিদ ভাই কুয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকে যার বাইক, ভ্যান অথবা অটোতে কুয়াকাটার পশ্চিমাংশ ঘুরলেন, তার সার্ভিস যদি ভালো লেগে থাকে তাহলে তাকেই আগামীকাল ভোর সকালে কুয়াকাটার পশ্চিমাংশ ঘুরে দেখানোর জন্য বলে দিবেন। এক্ষেত্রে কোনো অগ্রিম পেমেন্ট করার প্রয়োজন নেই। আমরা কুয়াকাটা জিরো পয়েন্টে চলে এলাম। জিরো পয়েন্টে বিভিন্ন ধরনের বার্মিজ আচার ও চকলেটের দোকান দেখতে পাবেন। এখানে বার্মিজ ও রাখাইন সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায়। এখানে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের তৈরি হস্তশিল্প, পোশাক, গহনা ও ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। যাই হোক, আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল ভোর সকালে ঘুম থেকে উঠে গঙ্গামতির চর থেকে সূর্যোদয় দেখতে হবে। হ্যাঁ, হ্যালো। তো ভাই বাইরে দিবেন এখন? হ্যাঁ, কোথায় আপনি? কোথায় আছেন? এই তো আমি হোটেলের নিচে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যে ৩-৪ মিনিটের মধ্যে বের হচ্ছি। হ্যাঁ, রাতের শেষ প্রহরে আমি আর জাহিদ ভাই এগিয়ে চলছি গঙ্গামতি চরের দিকে। এই অটোগুলো যাত্রীদের রিসিভ করতে যাচ্ছে গঙ্গামতি যাওয়ার উদ্দেশ্যে। এ পথে রাতের শেষ প্রহরে সমুদ্রের পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে অন্ধকারের নীরবতা ও ঢেউয়ের গর্জন এক রহস্যময় অনুভূতি তৈরি করে। আমরা নির্ধারিত সময়ের অনেকটা আগেই গঙ্গামতি চলে এসেছি। গঙ্গামতি চরের এখানে বেশ কিছু খাবারের দোকান দেখতে পেলাম। এখানে ইলিশ মাছ কেটে মেরিনেট করে রাখা হয়েছে। সূর্য উঠার আগে রাতের শেষ প্রহরে এখানে খাওয়ার জন্য প্যাকেজ আকারে পরোটা, খিচুড়ি এবং ভাত পাবেন। আমি আর জাহিদ ভাই সিদ্ধান্ত নিলাম মাছ ভাজি এবং বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খাবো। খিচুড়ির সাথে ডিম ভাজি, বেগুন ভাজি এবং ইলিশ মাছের টুকরো প্রতি প্লেট ১২০ টাকার বিনিময়ে পাবেন। শেষ রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো যখন ধীরে ধীরে উকি দেয়, তখন মানুষের কোলাহল, উচ্ছ্বাস আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। শেষ রাতের আধার ফিকে না হতেই দূর সমুদ্র থেকে একের পর এক মাছ ধরার নৌকা তীরে আসতে থাকে। ঢেউয়ের তালে দুলতে দুলতে এগিয়ে আসা এই ইঞ্জিন চালিত নৌকাগুলো যেন এক একটি ভাসমান জীবনের গল্প বয়ে নিয়ে আসছে। ভোর সকালে সমুদ্রের মাঝে ঘুরতে চাইলে এরকম স্পিড বোট পাবেন। অবশেষে অপেক্ষার অবসান হলো। কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি চর থেকে সূর্যোদয়ের এই দৃশ্য দেখা সত্যিই মনোমুগ্ধকর। পূর্ব দিগন্ত থেকে সূর্যের লালিমা ধীরে ধীরে বিস্তৃত হয়ে সোনালী আলো ছড়িয়ে দিচ্ছে সমুদ্রের বুকে।
আকাশের রং বদলে যাচ্ছে কমলা, গোলাপি আর বেগুনি ছায়ায়, যা পানির ঢেউয়ের উপর প্রতিফলিত হয়ে এক মোহনীয় আবহ সৃষ্টি করে। যখন সূর্যের প্রথম অংশ দিগন্ত রেখায় স্পর্শ করে, তখন সমুদ্রের জল উজ্জ্বলতায় ঝলমল করে ওঠে। মনে হয় যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। সূর্যোদয় উপভোগ শেষে আমরা রাখাইন পল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভোর সকালে সমুদ্রের পাশ দিয়ে এই যাত্রা, সাথে সমুদ্রের স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। ভোর সকালে নিরিবিলি সৈকতের এই দৃশ্য আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে আমি ভ্যান থেকে নেমেই পড়লাম। সমুদ্রের ঢেউয়ের উপর সূর্যের উজ্জ্বল সোনালী আলো প্রতিফলিত হয়ে এক ঝলমলে দৃশ্য তৈরি করেছে। সৈকতের বালু এখনো রাতের শিশিরে সিক্ত হয়ে আছে, আর এই মুহূর্তে সৈকতে খালি পায়ে হাঁটার অনুভূতি এক অন্যরকম শান্তি দেয়। এই সময়টাতে সমুদ্রের স্বাভাবিক সৌন্দর্য নিঃশব্দে উপভোগ করা যায়। ঢেউয়ের সাথে খেলা করা ছোট ছোট কাঁকড়া আর সমুদ্রের ঢেউয়ের শব্দ সব মিলিয়ে এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হয়। যাই হোক, আমরা আবার রাখাইন পল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা রাখাইন পল্লীতে চলে এলাম। রাখাইন সম্প্রদায় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ সাংস্কৃতিক গোষ্ঠী, যাদের জীবনধারার গুরুত্বপূর্ণ একটি অংশ তাঁত শিল্প। সময়ের ব্যবধানে হাতে চালিত তাঁতের পাশাপাশি মেশিনের ব্যবহারও জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিক এই তাঁতযন্ত্র হাতে চালিত তাঁতের তুলনায় দ্রুত গতিতে কাপড় বুনতে সক্ষম। হাতে তৈরি কাপড়ের নান্দনিকতা ও আধুনিক মেশিনের উৎপাদনশীলতার সমন্বয়ে রাখাইন তাঁত শিল্পে নতুন সুযোগের দ্বার উন্মোচন হয়েছে। এখানে পর্যটকদের জন্য প্রাচীন একটি তাঁতযন্ত্রের নিদর্শন রয়েছে। এটি শুধুমাত্র একটি শিল্প নয়, বরং রাখাইন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা সময়ের সাথে সাথে আরও বিকশিত হচ্ছে। এখানে বিশাল অংশ জুড়ে একটি রাখাইন মার্কেট রয়েছে। রাখাইন মার্কেটে বিক্রিত কাপড়গুলো রাখাইনদের হাতে বোনা এবং আধুনিক মেশিনে তৈরি হয়ে থাকে, যেখানে রাখাইন সংস্কৃতির রঙিন ও জটিল নকশার প্রতিফলন ঘটে। রাখাইনদের হাতে তৈরি প্রতিটি কাপড়েই শিল্পীদের দক্ষতার পরিচয় পাওয়া যায়। এছাড়াও এখানে বাঁশ ও কাঠের তৈরি আরো অনেক দৃষ্টিনন্দন খেলনা সামগ্রী রয়েছে। কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি এই পল্লী ঐতিহ্যবাহী শিল্পকলা, ধর্মীয় রীতিনীতি ও আতিথেয়তার জন্য বিশেষভাবে পরিচিত। রাখাইন তাঁতপল্লীর পাশেই রাখাইন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির অবস্থিত। মন্দিরের প্রধান আকর্ষণ ৩৭ মণ ওজনের ৩২ ফুট উচ্চতার গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি, যা অষ্টধাতু দিয়ে তৈরি। ধারণা করা হয় এটি উপমহাদেশের বৃহত্তম বুদ্ধ মূর্তিগুলোর একটি। মূর্তিটি তৈরিতে ৫ জন বার্মিজ ভাস্কর প্রায় ৩০ মাস সময় নিয়েছিলেন। মন্দিরের পাশেই একটি রাখাইন ভাষা শিক্ষা স্কুল দেখতে পেলাম। রাখাইন ভাষার নিজস্ব বর্ণমালা থাকলেও তার চর্চার তেমন কোনো সুযোগ নেই। এছাড়াও রাখাইন পল্লীতে একটি প্রাচীন মিষ্টি পানির কুয়া রয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকায় মিষ্টি পানির সংকট নিরসনে এই কুয়া নির্মাণ করা হয়েছিল। আমাদের এবারের গন্তব্য কুয়াকাটা জিরো পয়েন্টের কাছাকাছি অবস্থিত শতবর্ষী নৌকা। ২০১২ সালে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন সংলগ্ন এলাকায় বালুর নিচে এই প্রাচীন পালতোলা নৌকাটির অস্তিত্ব পাওয়া যায়। নৌকাটি ৭২ ফুট দৈর্ঘ্য, ২৪ ফুট প্রস্থ এবং উচ্চতায় ১০.৫ ফুট। নৌকাটি নির্মাণে লোহা কাঠ, শাল কাঠ ও অর্জুন কাঠ ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হয় নৌকাটি ২০০ বছরেরও বেশি পুরানো। শতবর্ষী নৌকা ঘুরে দেখা শেষে এবার কিছুক্ষণ বিশ্রামের জন্য সোজা হোটেলে ফিরে যাচ্ছি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কুয়াকাটা জিরো পয়েন্টে আসতেই দেখতে পেলাম সুন্দরবন ভ্রমণের টিকিট ঘর। ৩৫০ টাকার বিনিময়ে ম্যানগ্রোভ বনাঞ্চল ফাতরার বন যাওয়া আসার টিকিট সংগ্রহ করে নিলাম।
ফাতরার বন যাওয়ার জন্য প্রথমে এই ছোট নৌকায় করে ওই দূরে নোঙর করা বড় ট্যুরিস্ট বোটে যেতে হবে। সমুদ্রে ছোট নৌকায় করে ধীরে ধীরে বড় ট্যুরিস্ট বোটের দিকে এগিয়ে যাওয়ার রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমাদের ট্যুরিস্ট বোট এগিয়ে চলছে সুন্দরবনের অনুরূপ ম্যানগ্রোভ বনাঞ্চল ফাতরার বনের উদ্দেশ্যে। কুয়াকাটা সৈকত ছেড়ে ট্যুরিস্ট বোটে ফাতরার বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা স্মরণীয় এক অভিজ্ঞতা। পিছনে কুয়াকাটার দীর্ঘ সৈকত আর সামনে বিস্তীর্ণ বঙ্গোপসাগর। এ পথে সুটকিপল্লী, লেবুর বন, ৩ নদীর মোহনার সামনে দিয়ে সমুদ্র পথে এই ইঞ্জিন চালিত নৌকা ফাতরার বন যাবে। এই ভ্রমণটা মূলত ৩ ঘন্টার একটি ট্যুর প্যাকেজ। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ফাতরার বন যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ফাতরার বন ঘুরে দেখার জন্য 1 ঘন্টা সময় দিবে এবং ফাতরার বন থেকে কুয়াকাটা আসতে 1 ঘন্টা সময় লাগবে। আমরা এখন লেবুর বনের সামনে দিয়ে যাচ্ছি। গতকাল বিকেলে আমরা এখান থেকেই সূর্যাস্ত উপভোগ করেছিলাম। আপনি যদি সাঁতার না জেনে থাকেন অথবা সমুদ্রের ঢেউ নিয়ে শঙ্কিত হন, চিন্তার কোনো কারণ নেই। নৌকায় পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট রয়েছে আপনার নিরাপত্তার জন্য। নৌকা যখন ৩ নদীর মোহনা হয়ে ম্যানগ্রোভ বনাঞ্চলের দিকে প্রবেশ করতে শুরু করে, তখন নদী, খাল আর মোহনার সংযোগে গড়ে ওঠা এই জলাভূমিতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন। সবুজ বন, নৌকার দোলা আর জেলেদের আনন্দ মিশ্রিত সংগ্রাম সব মিলিয়ে এ এক অনন্য অভিজ্ঞতা। নৌকা ফাতরার বনের কাছে আসতেই ম্যানগ্রোভ গাছের সারি দেখতে পেলাম। সবুজের এই নির্জনতা এক অনন্য প্রশান্তি এনে দেয়। পানির উপরে গাছের শিকড় আর পাখিদের ডাক যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এভাবেই সাগর, নদী আর খালের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি উপকূলীয় জেলেদের কর্মব্যস্ততা দেখতে দেখতে আমরা ফাতরার বনে চলে এলাম। ফাতরার বনকে দ্বিতীয় সুন্দরবন হিসেবে অভিহিত করা হয়। এই বনে গেওয়া, সুন্দরী, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। এছাড়াও বানর, শূকর সহ বিভিন্ন প্রজাতির পাখি ও সাপ রয়েছে। ফাতরার বন ভ্রমণে আপনি সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে এক হয়ে যাবেন, যা আপনাকে শান্তি ও নিস্তব্ধতার অভিজ্ঞতা দিবে। ফাতরার বন ভ্রমণ কুয়াকাটা ভ্রমণের আনন্দকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এখানে প্রতিটি নিঃশ্বাসে প্রকৃতির সান্নিধ্য অর্জন করা যায়। এই ম্যানগ্রোভ বনাঞ্চল জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলগুলোকে রক্ষা করে এবং বন্যপ্রাণীদের আবাসস্থল হিসেবে কাজ করে। সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ফাতরার বনে কয়েকটি কাঠের তৈরি ঘর এবং কিছু দোকান দেখতে পেয়েছি। আপনারা চাইলে স্পিডবোটে করেও সুন্দরবনের অনুরূপ এই ম্যানগ্রোভ বনাঞ্চলে আসতে পারেন। ফাতরার বন ভ্রমণের নির্ধারিত 1 ঘন্টা শেষ হয়ে যাওয়ায় আমরা বোটের কাছাকাছি চলে এলাম। এই ট্যুরিস্ট বোটগুলোতে অনায়াসে 20 থেকে 25 জন পর্যটক ভ্রমণ করতে সক্ষম। আপনারা যদি অনেকজন হয়ে থাকেন তাহলে বোট রিজার্ভ করে কম খরচে ফাতরার বন ভ্রমণ করতে পারবেন। ফাতরার বন ভ্রমণ শেষে আমরা আবার কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ফাতরার বনের অপার সৌন্দর্য আর রহস্যময় পরিবেশ কুয়াকাটা ভ্রমণে এক নতুন উচ্ছ্বাস ও রোমাঞ্চ যোগ করেছে। কুয়াকাটা সৈকতে পৌঁছানোর পর আমাদের প্রথম কাজ হবে হোটেলে গিয়ে চেক আউট করে হোটেল ম্যানেজারের দায়িত্বে স্টোর রুমে ব্যাগ রেখে কুয়াকাটার মূল আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে দেখতে হবে। ট্যুরিস্ট বোট থেকে ছোট নৌকায় নেমে কুয়াকাটা সৈকতে চলে এলাম। কুয়াকাটা 0 পয়েন্টে অনেকগুলো বাস কাউন্টার দেখতে পাবেন। সন্ধ্যা 6:30 কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা লাবিবা ক্লাসিকের একটি টিকিট নিয়ে নিলাম। কুয়াকাটা সৈকতে অনেক স্পিডবোট পাবেন এই বিশাল সমুদ্র ঘুরে দেখার জন্য। নরম বালুর উপর আরামদায়ক সানবেডে শুয়ে বিস্তীর্ণ এই সমুদ্র উপভোগ করার জন্য প্রতি ঘন্টা 30 টাকার বিনিময়ে সানবেড ভাড়া নিতে পারেন। এছাড়াও এখানে দুরন্ত ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র দর্শনের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত কুয়াকাটা, যা সাগরকন্যা নামেও পরিচিত। এটি দেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকত প্রশস্ত, শান্ত এবং বালুকাময়, যা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। কুয়াকাটার অন্যতম বিশেষত্ব হলো এর প্রাকৃতিক বৈচিত্র্য। তাই যারা প্রকৃতি ভালোবাসেন, সমুদ্রের শান্ত রূপ উপভোগ করতে চান এবং একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্তের রঙিন মুগ্ধতা দেখতে চান, তাদের জন্য কুয়াকাটা নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। কুয়াকাটা জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের বেস ক্যাম্প রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বেশ অ্যাক্টিভ। কুয়াকাটা জিরো পয়েন্টে প্রথম সারির প্রায় সব বাসের কাউন্টার থাকলেও কোনো বাসই কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে না। বাসে ওঠার জন্য অটোতে জনপ্রতি 10 টাকা থেকে 20 টাকার বিনিময়ে কুয়াকাটা কেন্দ্রীয় বাস টার্মিনালে যেতে হয়। আমাদের বাসটি নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই চলে এসেছে। সড়ক পথে কুয়াকাটা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগে প্রায় 7 ঘন্টা। নন এসি বাস ভাড়া জনপ্রতি 850 টাকা থেকে 900 টাকা। নন এসি বাসের মধ্যে এই রুটে ইউনিক সার্ভিস, লাবিবা ক্লাসিক এবং সাকুরা পরিবহন ভালো সার্ভিস দিয়ে থাকে। এই ছিল কুয়াকাটা ভ্রমণ বৃত্তান্ত। কুয়াকাটা ভ্রমণ সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।